আপিল করেছিল, সেই হাইকোর্টের রায়, অর্থাৎ কোটা বাদ করার প্রার্থনা নিয়ে আপিল করেছিল। তো এই যে এই ঘটনার পর তো এই ব্যাপারে আর দ্বিমত পোষণের কোনো অবকাশই থাকে না। সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে, কিন্তু এই সাধারণ ছাত্ররা তো এটা বুঝতে পারেনি। সাধারণ ছাত্রদের বোঝানো উচিত ছিল যে এটি সরকারের হাতে নয়, এটি আপিল বিভাগের হাতে। কারণ সাধারণ ছাত্রকে নয়, অনেক জ্ঞানী গুণী লোকও কিন্তু জানে না যে সরকার আর সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আলাদা দুটি সত্তা। সুপ্রিম কোর্ট সরকারের অংশ নয়, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সরকারের কর্মকর্তা নয়। এই জিনিসগুলো বোঝানো হয়নি, তাদের বোঝানো হয়েছিল। আপনি এটি বলছেন, প্রধানমন্ত্রী 14 জুলাই বলেছিলেন যে আদালতের নির্দেশ অনুযায়ী আমার কার কিছু করার নাই। পরে দেখা গেল যে অনেক কিছু করার আছে। 18 জুলাই অ্যাটর্নি জেনারেলকে বলা হলো যে স্পেশালি ছুটির দিনে এসে এগিয়ে নিতে। আমি বলি, আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বললেন কবে? 18 জুলাই বললেন। শোনো খালেদ, না যেদিনে না, তার আগে তো হাইকোর্টের রায়ের কপি না পাওয়া পর্যন্ত তো সেই সুযোগ ছিল না। হাইকোর্টের রায় পাওয়া গেল 14 জুলাই পেয়েছে। না 14 জুলাই পাওয়ার পরে ইমিডিয়েটলি তারা এগিয়ে নিয়েছে। কিন্তু ইমিডিয়েটলি না, 18 জুলাই এগিয়ে নিয়েছে জাস্টিস চৌধুরী। 18 জুলাই এগিয়ে নিয়েছে। আগে 18 জুলাই আগিয়ে নিয়েছে। যখন এটি তো একটা প্রক্রিয়ার ব্যাপার। হাইকোর্টের রায় পেল, সেটি জমা দিল, সেখানে তারা লিভ টু অ্যাপিল অ্যাপ্লিকেশন করতে হলে এটি একটি প্রক্রিয়ার ব্যাপার। কিন্তু তারা তো আপিল বিভাগের রায় তো আর খণ্ডন করেনি বা করতে পারে না। খণ্ডন করলে তো তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতো, যে প্রধানমন্ত্রী রায় দেওয়ার আগে রায়টি হয়েছে 21 জুলাই। প্রধানমন্ত্রী 17 জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণে কি করে বললেন যে তোমাদের রায় পছন্দ হবে তোমাদের? হাউ কুড শি নো? না না, আশা করি পছন্দ হবে, এই কথা বলেছে। কারণ এখানে কথা হলো, বলেছে যে তোমার রায় প্রধানমন্ত্রী তো আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট পরিচালনা করে না, তাই না? কথা হলো এই কথা তো মনে হচ্ছে যে করে না, মোটেও প্রধানমন্ত্রী ওই ধরনের কোনো কথাই বলেনি। এইভাবে টুইস্ট করা তো ঠিক না। শোনো, এইখানে কথাটা হলো যে সরকারকে তো অপেক্ষা করতে হয়েছে যে সুপ্রিম কোর্ট কি বলে। এর বাইরে তো কিছু করার ছিল না। এর বাইরে করা মানে সংবিধানকে ই করে দেওয়া। এটা একটা বিদ্রোহের মতো, সংবিধানের বাইরে কিছু করা। জাস্টিস চৌধুরী, আপনি প্রধানমন্ত্রীর কথা শুনবেন না, আপনি কি আইনমন্ত্রীর কথা শুনবেন? আইনমন্ত্রীর কথা আইনমন্ত্রীটা তো আমি দেখবো ডকুমেন্ট। প্রধানমন্ত্রী কি বলেছে সেটা তো না, আমি দেখবো ডকুমেন্ট। অ্যাটর্নি জেনারেল ব্রিফ ছিল না এই মামলাটি পরিচালনা করার ব্যাপারে। অ্যাটর্নি জেনারেল ব্রিফ ছিল না, অ্যাটর্নি জেনারেলের ব্রিফ ছিল কোটা রাখার পক্ষে। অ্যাটর্নি জেনারেল, লিসেন খালেদ, ডোন্ট কনফিউজ থিংস, বুঝছো? অ্যাটর্নি জেনারেল যে পিটিশনটা করেছে, সেই পিটিশনের কপি আমি দেখেছি। সেই পিটিশনে তারা চেয়েছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক, এবং সেটি ছিল তাদের পিটিশনের কথা যখন লিভ টু অ্যাপিল করলো, সেই একদম শুরুর থেকেই। এবং অ্যাটর্নি জেনারেল বারবার বলছিল যে এইটাই নিয়েই আমরা অ্যাপিলের ডিভিশনে যাচ্ছি। আইনমন্ত্রীও বলেছে এটা নিয়ে অ্যাপিল। আমি তো ডকুমেন্টের কথা বলবো। ডকুমেন্ট বলছে যে সরকার প্রথম থেকেই, এবং ইনফ্যাক্ট এই মুখের কথা আপনি গুরুত্ব দিবেন না। শেখ হাসিনার মুখের কথা আমি সেখানে যাচ্ছি না, যাওয়ার কোনো সুযোগও নেই। আমি দেখবো ডকুমেন্ট কি বলে। ডকুমেন্ট পরিষ্কার ভাষায় বলে, শেখ হাসিনা পরিষ্কার ভাষায় সংবাদ সম্মেলনে বলছেন যে তিনি কোটা চান, আর তার অ্যাটর্নি জেনারেলকে বলছেন যে কোটার বিরুদ্ধে গিয়ে ব্রিফ মানে লড়াই করো। না, আপিল বিভাগে কি দরখাস্ত করেছে সেটা আমি দেখবো। সেটা হলো ডকুমেন্টেড ব্যাপার। সেখানে অত্যন্ত স্পষ্ট ভাষায় তারা চ্যালেঞ্জ করেছে হাইকোর্টের রায়, বলেছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক। সেটাই ছিল একেবারে শুরুর থেকে, সেটাই ছিল বড় কথা। এবং আমাদের একটু বলবেন যে আপনি যে ডকুমেন্টটা দেখেছেন, অ্যাটর্নি জেনারেল ব্রিফ রেডি করেছেন, যে আপিল রেডি করেছেন, সেটা কত তারিখে করা? এইটা যেদিন করলো, লিভ টু অ্যাপিলের দরখাস্ত করলো আগে থেকে 18 জুলাই প্রথম তো করলো সিএমপি 18 জুলাই করলো, সিএমপি করলো না, তারও আগে সিএমপি যেদিন করলো সেই দিন 14 জুলাই আগে তো সিএমপি করা সম্ভব না। 14 জুলাই রায়ের সার্টিফিকেট আপনি বাইরে দিলেন। না শোনো খালেদ, আপিল কেন করলো? যদি এইটাই হয় তাহলে তো হাইকোর্টের রায় মেনে নিত। আপিল করলো কারণ আপিল করার প্রয়োজন ছিল না, চাপে পড়ে আপিল করতো না তো। না চাপে পড়ে আপিল, এই চাপ সৃষ্টি হওয়ার অনেক আগেই আপিল করেছে সরকার। আপিল করার তো একটা সময় থাকে, সেই সময়সীমার মধ্যে তখন কিন্তু এইসব সৃষ্টি হয়নি। এইসব শোনো, অত্যন্ত স্পষ্ট যে একটি কুচক্রী মহল, যে 71-এর পরাজিত অপশক্তি বিএনপি, শিবির, জামাত,
এরা মিলে এই এই ঘটনাটি ঘটিয়েছে, এই পরিস্থিতি সৃষ্টি করেছে একই উদ্দেশ্যে সরকার পতনের কারণ ঘটানোর জন্য, যেটি তারা গত বছর অক্টোবরে জাসির চৌধুরী আমরা আবার আপনার কাছে আসবো। আমরা গত কয়েকদিন ধরে আপনার কথা শুনতে পাচ্ছি, আমরা শুনছি আপনার সুচিন্তিত মতামত। আমি শুধু এইটি জানতে চাইবো যে জাসির চৌধুরী, আপনি কি আমাকে একটু বলবেন যে 1 জুলাই থেকে নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন তারা করছে, ঠিক কবে থেকে জামাত বিএনপি এই কোটা আন্দোলনকারীদের নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন কখনো নিয়মতান্ত্রিক ভাবে হয়নি। রাস্তা বন্ধ করে দেওয়া এটিকে তুমি নিয়মতান্ত্রিক আন্দোলন বলতে পারো না। সমস্ত যানবাহন বন্ধ করে দেওয়া, রেল আন্দোলন আন্দোলন তো রাস্তা বন্ধ করে আন্দোলন সেটা নিয়মতান্ত্রিক আন্দোলন। অবশ্যই রাস্তা খোলা রাখাটাই তো অশান্তির সৃষ্টি করা, এবং সমস্ত মানুষের সমস্ত যানবাহন সমস্ত মানুষের চলাচল সব বন্ধ করে দিয়েছিল। এইটিকে কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক আন্দোলন বলা যায় না। তখন যদি এটি বলা হইতো, এটি প্রকাশ আমি তো নিজে দেখেছি, আমি নিজে বেরোতে পারিনি, রাস্তার মানুষ বেরোতে পারেনি, চলাচল করতে পারেনি। বাংলাদেশে কোনো কিছু আন্দোলন চলবে না তাহলে, বাংলাদেশে কোনো কিছু আন্দোলন চলবে না তাহলে নিয়মতান্ত্রিক আন্দোলন আর এই অশান্তির আন্দোলন সম্পূর্ণ আলাদা জিনিস। যদি নিয়মতান্ত্রিক আন্দোলন হতো তাহলে তো এইসব হতো না। তারা যদি রাস্তা বন্ধ না করতো, তারা যদি এমনিতে রাস্তা বন্ধ করাটা কোন অবস্থায় নিয়মতান্ত্রিক পড়ে না। নিয়মতান্ত্রিক আন্দোলন হলো করা, দাবি উচ্চারণ করা, এবং সেটি শান্তিপূর্ণ ভাবে, রাস্তা বন্ধ করে নয়, রাস্তা বন্ধ করা, রেল বন্ধ করা, এগুলাকে কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক বলা যায় না। এবং সেই অবস্থায় পুলিশও অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। পুলিশ, কারণ প্রত্যেকের আমার অধিকার ছিল, অন্য সবার অধিকার ছিল চলাচল করার, সেই অধিকার যখন খণ্ডন করা হলো, তাকে আর কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক আন্দোলন বলা যায় না। এটি নিয়মতান্ত্রিক